আমি রতন বিশ্বাস, বয়স ২২, পড়াশোনা ক্লাস 8-এর বেশি করিনি। না, শুধুমাত্র টাকার অভাবে যে পড়তে পারিনি তা নয়। সত্যি বলতে অভাব থাকলেও সরকারি স্কুলে পড়াশোনা চালিয়ে যেতেই পারতাম, কিন্তু সত্যিটা হলো যে আমার নিজেরই আর পড়াশোনার ইচ্ছা ছিল না। কয়েক বছর টুকটাক কাজকর্ম করেছি, তবে সেগুলো যতটা না বাবা মাকে সাহায্য করতে, তার চেয়ে বেশি নিজের নেশার খরচ তুলতে। হ্যাঁ, ছোট থেকেই বিড়ি খেতে ধরেছিলাম, তারপর আরও অন্য জিনিস। তবে এখন আর ওইসব দেশি খাই না, শুধু বিড়িটা চলে। বাবা ভ্যান রিক্সা চালায়, আর মা একটু সেলাইয়ের কাজ জানে। বাড়িতে ওই শাড়ির ফলস পার বসানোর কাজ করে, আর আমি এদিক ওদিক কাজ করি। কখনো কোনো ঠোঙ্গা বানানোর কারখানায় কাজ করেছি, তো কখনো বাড়িতে বাড়িতে মিনারেল ওয়াটারের বোতল দিয়েছি। সব কিছু ঠিকই চলছিল, অভাব থাকলেও ডাল ভাত জুটে যাচ্ছিল আমাদের। কিন্তু গত বছর হঠাৎ করোনা এলো, সব বন্ধ হয়ে গেল মাসের পর মাস। মায়ের জমানো টাকা ফুরোলো কয়েক মাসেই। কি করব ভেবে পাচ্ছিলাম না। জীবনে প্রথমবার পড়াশোনাটার একটু না এগানোর জন্যে আফসোস হতে লাগলো। ঠিক এই সময়ই একটা বিজ্ঞাপন চোখে পড়ল। মর্গে ওয়াচম্যান নেওয়া হচ্ছে। পড়াশোনা আমার যা আছে তাতেই চলে যাবে। আমি বাড়িতে না জানিয়েই হাজির হলাম সেখানে। মর্গের চাকরি এমনিতেই বেশি লোক নিতে চায় না, তার উপর কোভিডের আতঙ্ক, তাই বোধহয় সহজেই হয়ে গেল চাকরিটা। বাড়িতে এসে জানাতে মর্গের চাকরি শুনে মা আপত্তি করলো প্রথমেই, কিন্তু সংসারের অবস্থার কথা ভেবে আর বেশি কথা বাড়ালো না। আমার ছোট থেকেই মরা নিয়ে শ্মশান টশান যাওয়ার অভ্যেস আছে, তাই মরা দেখে ভয় পাওয়ার বান্দা আমি না। তাই এই চাকরি নিয়ে আমার মনে কোনো কিন্তু ভাব নেই। তাছাড়া এই বাজারে আমার মতো 8 পাশকে অন্য চাকরি দেবে কে? প্রথম রাতে ডিউটি ছিল রাত 10টা থেকে। আমি পৌঁছে গেলাম 1 ঘন্টা আগেই, কারণ আগের নাইট ওয়াচম্যান নাকি আমায় কিছু কাজ বুঝিয়ে দিতে চেয়েছে। দিনের বেলা ডিউটি করা ওয়াচম্যান দিনু আমায় চাবি দিয়ে বিদায় নিয়ে বলল, শামু কাকা আসবে একটু পরেই, গতকালই তার চাকরির শেষ দিন ছিল, সেই তোমায় রাতের ডিউটি বুঝিয়ে দেবে। দিনু গেট দিয়ে বেরিয়ে যেতেই প্রথমবার উপলব্ধিটা হলো, এখন আমি একা রয়েছি মর্গে। না, একা নয়, বন্ধ দরজার ভেতর রয়েছে অনেকগুলো লাশ। ভয় লাগলো কি? বোধহয় না। আমার ভয় ব্যাপারটা ছোট থেকেই নেই খুব একটা। দিনু চলে যেতেই আমি সামনের একটা চেয়ারে বসলাম, আর দ্বিতীয় চেয়ারে পা তুলে দিলাম। পকেট থেকে একটা বিড়ি বের করে ধরালাম দেশলাই জ্বালিয়ে। মাথার ওপর একটা টিউব লাইট ঝুলছে, পুরনো টিউব, দুদিক কালো হয়ে এসেছে। আলোটা কম, এই কম আলোয় বই পড়তে অসুবিধে হবে। তবে আমার তাতে কি, আমি তো আর বই পড়ব না, বড়জোর এই মোবাইলে ভিডিও দেখব বা ইয়ারফোন লাগিয়ে রেডিও চালাবো। মর্গ্যান মর্গ নামটা বেশ মেলে, যেন কবিতা। ইন্টারভিউয়ের দিনই শুনছিলাম যে এই মর্গ ব্রিটিশ আমলের থেকে ব্যবহার করা হতো। সেই আমলের ডাক্তার মর্গ্যানের নামে এই মর্গ। এখন এটা প্রাইভেট মর্গ হয়েছে। সরকারি মর্গে জায়গার অভাব পড়লে এখানে বডি আসে। তুমি রতন? হঠাৎ ডাকটা শুনে চমকে উঠলাম। হকচকিয়ে তাকিয়ে দেখি একটা বুড়ো এসে দাঁড়িয়েছে বারান্দায়। ফোকলা দাঁতে হেসে বুড়ো বলল, ভয় পেলে নাকি? না, একটু চমকে গেছিলাম। আপনি শামু কাকা? হ্যাঁ। একে কাকা না বলে দাদু বলা উচিত। একেবারে থুড়থুড়ে বুড়ো যাকে বলে এই লোকটা তাই। অথচ গতকাল সে রিটায়ার হয়েছে, মানে বয়স 60 বা 65-র বেশি হওয়ার কথা নয়। বুড়োর বয়সে জল নয়, পুরো কেরোসিন মেশানো আছে মনে হয়। এর বয়স কম করেও 80 না হলেই নয়। সামনের চেয়ার থেকে পা নামিয়ে সেটা বাড়িয়ে দিলাম। বসুন কাকা। বুড়ো এসে বসলো চেয়ারে। কিছুক্ষণ আমায় দেখে বলল, পড়াশোনা কত দূর? ক্লাস 8। আমার চেয়ে ডবল তুমি। আমি 4। তা বাড়িতে কে কে আছে? মা, বাবা আর আমি। বুড়ো নিজের পকেট থেকে এইবার একটা কৌটো বের করলো। বুঝলাম খইনি ওটা। আমার দিকে কৌটো বাড়িয়ে দিতে আমি না করলাম। বুড়ো বোধহয় একটু দুঃখ পেল, বলল, আজকালকার ছেলেরা আবার খৈনি খায় না।
এমনভাবে বলল যেন সেটা বিশাল একটা ভুল কিছু ব্যাপার। আমার বেশ হাসি পেল। শামু বুড়ো কিছুটা খৈনি বাঁ হাতের তালুতে নিয়ে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে দলাই মলাই করে নিচের ঠোঁটের ফাঁকে কুঁজে দিল, দিয়ে বলল, চলো তোমায় ভেতরটা দেখিয়ে নিয়ে আসি সময় থাকতে। বলে উঠে দাঁড়ালো বুড়ো। আমিও দাঁড়ালাম। বুড়ো আমার থেকে চাবির গোছা নিয়ে এক একটা চাবি কিসের তা বোঝাতে লাগলো। সব কটা চাবি বুঝিয়ে বুড়ো দরজা খুলল হিমঘরের। দরজার নিচ দিয়ে এতক্ষণ হালকা যে ঠান্ডাটা আমার হাওয়াই চটি পরা পায়ে লাগছিল, সেই ঠান্ডা এবার গায়ে এসে লাগলো, সঙ্গে একটা বোটকা গন্ধ। বুড়ো সেই সব টের পেল বলে মনে হলো না। তার অনেক বছরের অভ্যেস এই ঠান্ডা আর গন্ধ। ঘরে ব্যাংকের লকারের মতো সারি বেঁধে তাক, মাঝে একটা টেবিল, এতেই কি ময়না হয়। বুড়ো দরজার পাশে তেপায়ে রাখা একটা জাবদা খাতা তুলে নিল। এতে বডি জমা বা রিলিজের এন্ট্রি করা হয়। এটাই আমার মূল কাজ। বুড়ো আমায় বোঝাতে থাকলো কিভাবে খাতার কাজ করতে হবে, কি কি লিখে রাখতে হবে, কার সই কোথায় করতে হবে ইত্যাদি। এরপর একটা ট্রি টেনে বের করে দেখালো আমায় বুড়ো। একটা লাশ আছে তাতে, এক বৃদ্ধের বডি, বুকের মাঝ বরাবর কাটা, মানে ময়না তদন্ত হয়েছে। সব বুঝে নিয়ে আমি বুড়োর সঙ্গে বেরিয়ে এলাম। আমি দরজায় চাবি দিয়ে বসলাম আবার নিজের জায়গায়। বুড়ো হাতে একটা থলে নিয়ে এসেছিল। দেখি সেটা থেকে একটা ছোট ফ্লাস্ক বের করে বলল, আজকের রাতটা আমি তোমার সঙ্গেই থাকব। আমি একটু হেসেই বললাম, না না, তার কোনো প্রয়োজন নেই, আমি ভয়টয় পাই না। বুড়ো আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দুটো কাগজের কাপ বের করে 2 কাপ চা ঢালল। একটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমিও তাই ভাবতাম নিজের বিষয়ে, কিন্তু সব সময় সব কিছুতে ভয় না থাকা ভালো কথা নয়। কিছু জিনিসে ভয় পাওয়াই উচিত, বিশেষ করে এই মর্গে। আমি কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম, কেন, ভৌতিক কিছু নাকি? কিন্তু উত্তর দেওয়ার আগেই বাইরের লোহার গেটের সামনে একটা গাড়ি এসে হর্ন দিল। তাকিয়ে দেখলাম একটা অ্যাম্বুলেন্স। চাটা এক সাইডে রেখে দিয়ে চাবি নিয়ে গিয়ে গেলাম। বুড়ো সঙ্গে গেল। দেখলাম অ্যাম্বুলেন্সের ড্রাইভার চেনে বুড়োকে। শামু কাকা, এ কে? ড্রাইভার প্রশ্ন করতে বুড়ো উত্তর দিল, আমি রিটায়ার নিয়েছি, এখন এই নাইট গার্ড এই মর্গের। এর নাম রতন। একজন হেল্পার, আমি আর বুড়ো মিলে পেছন থেকে একটা মৃতদেহ ধরে নামালাম। আলো পড়তেই দৃশ্য দেখে গা গুলিয়ে উঠল। এক মহিলার মৃতদেহ, মাথার এক পাশ খুলে হাঁ হয়ে রয়েছে, সাদা ঘিলু দৃশ্যমান, বাজেভাবে মাথাটা থেতলে আছে। হেল্পারটি বলল, একটু আগেই বাইপাসে একটা লরি পিষে দিয়ে গেছে, বাজে ব্যাপার, কালকে আগে শনাক্ত হবে না। আমার গা গুলিয়ে উঠল। সেটা বুঝতে পেরেই বিস্ফ্রি হেসে বলল, গা গুলিয়ে উঠল নাকি? এইসব তো আমাদের রোজকার ব্যাপার, কয়েকদিন থাকো, অভ্যেস হয়ে যাবে। কি বলো কাকা? বুড়ো নিজের মনেই বলল। হ্যাঁ, সব অভ্যেস হয়ে যায়। ধরাধরি করে আমরা মৃতদেহ একটা ট্রেতে তুলে রাখলাম। খাতায় এন্ট্রি করলাম আমি সব। অ্যাম্বুলেন্স বিদায় নিল। হঠাৎ আমি খেয়াল করলাম বুড়ো বারবার দেওয়ালের ঘড়ির দিকে দেখছে। এখন প্রায় 12টা বাজতে চলল। বুড়ো বোথালা আশেপাশেই থাকে, কেটে পড়বে। আমায় হয়তো এমনিই বলেছিল আজ রাতে থাকবে। ট্রে ঢুকিয়ে দেওয়ার আগে কিছুক্ষণ মৃতদেহের বাজেভাবে রক্তাক্ত বিকৃত মুখটার দিকে তাকিয়েছিল। ট্রেটা ঠেলে দিতে দিতে বুড়ো বিড়বিড় করে কি জানি বলল। স্পষ্ট শুনতে পেলাম না, তবে মনে হলো যেন বলল, আজ এ জ্বালাবে। হাতটা ধুয়ে আবার বেরিয়ে এসে চেয়ারে বসলাম। আমি ভেবেছিলাম বুড়ো কেটে পড়বে এবার, কারণ সব তো বুঝিয়েই দিয়েছে। হাতে হাতে নতুন লাশের এন্ট্রিও দেখিয়ে দিয়েছে। কিন্তু বুড়ো গেল না, আমার সাথে বসলো আবার। আগের চা জুড়িয়ে গেছে, তাই ওটা ফেলে দ্বিতীয়বার কাপে গরম চা ঢেলে তাতে চুমুক দিল বুড়ো। কিছুক্ষণ দুজন চুপচাপ চা খেলাম। এরপর বুড়ো বলল, তোমায় কয়েকটা কথা বলি। কথাগুলো তোমার জানা প্রয়োজন, যেহেতু এখন থেকে প্রতি রাতেই তোমাকে এখানে কাটাতে হবে।
যেভাবে আমি কাটিয়েছি গত 35টা বছর। এই মর্গান মর্গের একটা সমস্যা আছে। কি সমস্যা? আগে শোনো, এই মর্গান সাহেব কে ছিলেন এইসব অবশ্য আমি অন্যের মুখেই শুনেছি। ব্রিটিশ আমলের এক ডাক্তার ছিলেন মর্গান, খুবই নামী মানুষ ছিলেন, কিন্তু আসলে তার ছিল এক ভয়ঙ্কর নেশা। তিনি মানুষের ওপর বিভিন্ন নৃশংস পরীক্ষা চালাতেন। সেই সময়ে পরীক্ষা চালানোর মতো গিনিপিগ পাওয়াটা কঠিন ছিল না। দেশি নেটিভদের ধরে এনে তাদের উপর পরীক্ষা চলত রাতের পর রাত, আর তারা মারা গেলে অন্য বেওয়ারিশ লাশের সঙ্গেই তাদের লাশেরও গতি হয়ে যেত। কিন্তু একদিন সকালে এসে কর্মচারীরা দেখল মর্গের দরজা ভেতর থেকে বন্ধ। কিছুতেই খুলছেন না সাহেব। অনেক ধাক্কাধাক্কি দিয়েও দরজা না খুলতে কিছু অঘটন ঘটেছে ভেবে লোকে দরজা ভেঙে ফেলে, কিন্তু ভেতর খালি। মর্গান সাহেবকে পাওয়া গেল না সেখানে। তার সাইকেল বাইরে পড়ে আছে দেখে তারা বুঝল যে সাহেব বাড়ি ফিরে যাননি। অনেক খুঁজে শেষে সাহেবকে পাওয়া গেছিল। কোথায় জানো? মর্গেরই একটা লকারে। কেউ বা কারা যেন প্রবল আক্রোশে সাহেবের হাত পা ঘাড় ভেঙে দলা পাকিয়ে একটা ড্রয়ারে তার মৃতদেহ ভরে রেখেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মর্গের দরজা ছিল ভেতর থেকে বন্ধ। এরপরই মর্গ বন্ধ করে দেয় ইংরেজ সরকার। কেন বন্ধ করে দেয় সেটা জানা ছিল না কারোর। অনেকেই বলতো ভৌতিক কোনো কারণে, কিন্তু প্রমাণ কেউ পায়নি বহু বছর, যতদিন না। থেমে গেল বুড়ো। হাতের চা শেষ হয়েছে। বুড়ো আরও একবার টেবিলের উপরের দেওয়ালে ঝুলে টাকা ঘড়িটার দিকে দেখল। আমিও দেখলাম। রাত 1:05। বুড়ো আবার কথা শুরু করলো। বহু বছর এইভাবেই পড়েছিল এই মর্গ। স্বাধীনতার পর এটা ভারত সরকারের সম্পত্তি হয়, তারপরেও এটা এভাবেই ছিল। এরপর 35 বছর আগে এটার লিজ নেয় একটা বেসরকারি সংস্থা। নতুন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, মরা রাখার লোহার নতুন লকার ইত্যাদি বসিয়ে আবার শুরু করে এই মর্গ। আর তাতেই প্রথম নাইট গার্ডের চাকরিতে বহাল গোলাম আমি। সাহস ছিল অনেক, আর তার চেয়েও বেশি ছিল টাকার দরকার। অনেকটা তোমারই মতো। ভয় কাকে বলে জানতাম না, কিন্তু তারপর একদিন। কিছুটা থেমে আবার বুড়ো বলল, প্রথম দুদিন কোনো মরা এলো না। আজকের মতো এত লোক মারা যেত না সে সময়, আর মারা গেলেও ময়না তদন্ত এত বেশি হতো না। কিন্তু তৃতীয় দিন একটা লাশ এলো, একটা জন্ডামার্কা লোকের লাশ। চিনতে অসুবিধা হলো না আমার। লাশটা ছিল হাত কাটা আলীর। এক সময়ের এলাকার ত্রাস ছিল সে। রাজনৈতিক দলের হাতও ছিল ওর মাথার ওপর। মৃতদেহের বাঁ হাতটা কোনো ইয়ের নিচ থেকে নেই, তবে সেটা পুরনো ক্ষত। নতুন ক্ষতগুলোতে এখনো রক্ত জমাট বেঁধে আছে। দেখলাম 3টে গুলি করা হয়েছে তাকে, 2টো বুকে আর তৃতীয়টা ডান চোখে। গুলি চোখ দিয়ে ঢুকে মাথার পেছনের খুল্লি ফাটিয়ে বেরিয়ে গেছে। আলীর মাথার এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে গুলির ফুটো বরাবর। মৃতদেহ নিয়ম মতো একটা ট্রেতে ভরে ঢুকিয়ে রাখলাম হিমঘরে। তারপর বেরিয়ে এসে বসলাম এইখানেই, যেখানে তুমি এখন বসে আছো। অনেক রাতে হঠাৎ চোখ লেগে গেছিল। প্রথম তো তাই রাত জাগার অভ্যেস হয়নি তখনও। হঠাৎই একটা শব্দে ঘুম ভেঙে গেল। অনেকটা দরজা ধাক্কানোর শব্দ। চোখ খুলে প্রথমে কান পাতলাম। ভাবলাম বুঝি গেটে কেউ এসেছে, কিন্তু না, কেউ নেই। কান পেতে শুনে মনে হলো শব্দটা আসছে ভেতর থেকে, মানে মর্গের বন্ধ দরজার ভেতর থেকে। ভুল শুনছি না তো? উঠে গিয়ে দরজায় কান পাতলাম, আর তাতেই এইবার স্পষ্ট শুনতে পেলাম আওয়াজটা ভেতর থেকেই আসছে। ক্রমাগত একভাবে কেউ একটা ধাক্কা দিচ্ছে লকারের দরজায়। সেটা ছিল বছরের শেষের দিকের সময়। বাইরে তখন বেশ ঠান্ডা, কিন্তু বিশ্বাস করো সেই ঠান্ডাতেও ঘেমে উঠেছিলাম আমি। একবার ভাবলাম থাক, খুলব না আমি দরজা, ধাক্কাতে থাক যেই হোক। কিন্তু পরক্ষণেই একটা অন্য সম্ভাবনা মাথায় এলো। এমন নয় তো যে কেউ হয়তো আসলে মারা যায়নি, ভুল করে লাশ ঘরে এনে ফেলেছে, এখন তার জ্ঞান ফিরে এসছে। কিন্তু তাই বা কি করে হয়? একই হাত কাটা আলিবাদে আর কারোর মৃতদেহ তো নেই। তবে কি করব বুঝতে পারছিলাম না। খুলে দেখব নাকি দেখব না। কথা থামিয়ে বুড়ো আরও একবার দেওয়াল ঘড়ির দিকে দেখল। আমি ততক্ষণে একটা বিড়ি ধরিয়েছি। বুড়োকেও একটা বিড়ি দিয়ে বললাম, তারপর দরজা খুললেন নাকি আর খোলেননি? বুড়ো আমার বাড়িয়ে দেওয়া জ্বলন্ত দেশলাইয়ের কাঠি থেকে নিজের বিড়িটা ধরিয়ে বলল, তুমি আমার জায়গায় থাকলে কি করতে ছোকরা? আমি বললাম, অবশ্যই খুলে দেখতাম, না হলে ভয় কাটবে না। কি ঘটছে সেটা নিজে না দেখলে সেটার ভয় কাটবে না মন থেকে।
বুড়ো বিড়ির ধোঁয়া বুকে টেনে কেশে উঠল বৃষ্টিভাবে। বুড়োর হাসির মতোই কাশিটাও বৃষ্টি। কাশি থামতে বলল, কিছু কিছু সময় ভয় কাটাতে গিয়ে আরো বেশি তাতে জড়িয়ে যেতে হয়, কিন্তু আমি তখনও সেটা জানতাম না। তোমারই মতো আমিও ঠিক তাই করলাম। ঠিক তোমার মতো ভেবেই চাবির গোছা থেকে চাবি নিয়ে দরজা খুলে ফেললাম, আর তখনই লণ্ঠনের আলোয় স্পষ্ট দেখলাম ঠিক যে লোকারটা একটু আগে হাত কাটা আলীকে শুইয়ে দিয়ে এসেছি সেটার ভেতর থেকে কেউ ধাক্কা দিচ্ছে, ক্রমাগত ধাক্কা দিচ্ছে, সঙ্গে একটা অদ্ভুত গোঙানির আওয়াজ ভেতর থেকেই আসছে। মরা রেখে সেই ড্রয়ার লক করিনি আমি, মরাকে লক করার প্রয়োজন বোধ করিনি, আর সেটাই ভুল করেছি, কারণ ধাক্কায় লকারের দরজা ফাঁক হয়ে গেছে অনেকটা। আমি এই দরজার চৌকাঠে হাতে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছি, নড়তে পারছি না। আতঙ্ক, ভয়, এই শব্দগুলো যা এতদিন আমার অজানা ছিল, সেগুলো সেই রাতে আমি প্রথমবার উপলব্ধি করেছিলাম। হলুদ টিমটিমে আলোয় দেখলাম সেই ড্রয়ারটা খুলে বেরিয়ে এসছে হাত কাটা সেই মৃতদেহটা। একটা চোখে মরা মাছের মতো ঘোলাটে দৃষ্টি, অন্য চোখের জায়গায় একটা বড় গর্ত, তা দিয়ে মাথার পিছনের লোহার দেওয়াল দেখা যাচ্ছে। দেহের ওপরের অংশ ঝুলে নেমে আসছে ওপরের তৃতীয় সারির লকার বেয়ে, মুখে একটা অদ্ভুত জান্তব গোঙানির আওয়াজ। আমি পাগলের মতো বেরিয়ে এসে দরজা বন্ধ করে দিই বাইরে থেকে তালা মারতে। আরও সময় যায়, কারণ আমার হাত থরথর করে কাঁপছে তখন। সেই রাতে আমি পালিয়ে গেছিলাম এখান থেকে, মাঝ রাস্তার ফুটপাতের আলোয় বসে কেঁপেছিলাম সারা রাত, ভয় কাকে বলে বুঝেছিলাম। তারপর ভোরের আলো ফুটতে ফিরে এলাম, দেখলাম সব শান্ত। ভয়ে ভয়ে দরজা খুললাম মর্গের, আর দেখলেন যে মরা নিজের জায়গায় আছে, তাই তো? বুড়োর গল্পের মাঝেই আমি বলে উঠলাম। বুড়ো উত্তর না দিয়ে আমার দিকে তাকিয়ে থাকলো। আমি আবার বললাম, আপনি বোধহয় অল্প বয়সে শুধু খৈনি নয়, বড় কিছুরও নেশা করতেন কাকা, তাই না? সে রাতেও টেনেছিলেন, তাই তো? বুড়ো আমার চোখে চোখ রেখে বলল, তোমরা কচি ছোকরারা মনে করো তোমরা সব জানো, তাই না? তবে শুনে রাখো, আমি দরজা খুলে দেখেছিলাম ঘরের মাঝখানে পড়ে রয়েছে হাতকাটা আলীর লাশ। সারা ঘর জুড়ে শুকনো রক্তের দাগ, বুকের উপর ভর করে ওই মৃতদেহ ঘুরে বেরিয়েছে ওই মর্গে। কিন্তু এখন সে আবার নির্জীব একটা লাশ ছাড়া কিছুই নয়। আমি জানতাম আমার কথা কেউ বিশ্বাস করবে না, তাই আমি আবার ওই লাশ তুলে জায়গা মতো ভরে দিই, ঘরের মেঝেতে পড়ে থাকা রক্ত পরিষ্কার করে ফেলি। কাউকে কিছু বলিনি আমি। টানা ৩৫টা বছর এই ভয়ানক কথাটা গোপন রেখে কাজ করে গেছি। মর্গে যতখানি অপঘাতে মরা লাশ আসে তারা বেঁচে ওঠে রাতে। এই মর্গে কিছু একটা আছে, কোনো একটা অভিশাপ, যার ফলে অপঘাতে মরা লাশ জেগে ওঠে, বেরিয়ে আসতে চায় ওই লোহার ঠান্ডা লকারগুলো থেকে। আমার ধারণা মর্গান সাহেবকেও খুন হতে হয়েছিল তারই কোনো এক হতভাগ্য শিকারের হাতে। ঘটনাটা সেই সময়ের লোকেরা পুরোটা জানায়নি কাউকে, কিন্তু সেই কারণেই এই মর্গ তারপর থেকে বন্ধ করে দেয় ইংরেজরা। আপনি বলতে চাইছেন এরকম আরও ঘটেছে? হ্যাঁ, আমার চাকরি জীবনের বেশিরভাগ রাতেই এটা ঘটে এসেছে। তবে সেই রাতের পর থেকে আমি কোনোদিন আর কোনো লকার বন্ধ করতে ভুলিনি। অপঘাতে মৃত কোনো লাশ এলেই সেটা রাতের একটা বিশেষ সময়ে জেগে ওঠে, লকারের লোহার দরজায় ক্রমাগত ধাক্কা দেয়, বেরিয়ে আসতে চায় ঠান্ডা লোহার বাক্স থেকে। যত ভয়ঙ্করভাবে মৃত্যু, ততই বেশি তাদের ছটফটানি। আমার অভ্যাস হয়ে গেছিল, প্রতি রাতে একই ঘটনা, তাই পরের দিকে সয়ে গেছিল। ছোটবেলায় পড়েছিলাম, মানুষ অভ্যেসের দাস, কথাটা সত্যি। কিন্তু মাঝে মাঝে ব্যাপারটা বেশি হয়ে যেত। সেই যে সেবার কয়েক বছর আগে ওই গ্রিনিচ হাসপাতালে আগুন লাগলো, সেবার অনেকগুলো 21টা আগুনে ঝলসানো লাশ এসেছিল মর্গে। সেই রাত আমি কোনোদিন ভুলতে পারবো না। সারা রাত আমি দুহাতে কান চেপে বসে থেকেছি। কি ভয়ঙ্কর বিভৎস সেই লাশেদের আর্তনাদ, তীব্র যন্ত্রণা মাখা চিৎকার আর ক্রমাগত ধাক্কা। সারা রাত চলছিল সেগুলোর আওয়াজ। ওই রাতটা আমি কোনোদিন ভুলতে পারবো না। 30 বছর ধরে প্রায় প্রতি রাতে এই অবস্থায় আমি নাইট ডিউটি দিয়েছি। তাতেই তো আমি বুড়িয়ে গেলাম। তবে ওই যে বললাম, অভ্যেস হয়ে গেছিল। তোমারও হয়ে যাবে। আমি এতক্ষণ বুড়োর গল্পে ডুবেছিলাম। বিড়িটা ততক্ষণে শেষ হয়েছে, সেটা ফেলে দিয়ে সোজা হয়ে বসলাম।
বুড়ো আমার দিকে তাকিয়ে নেই, বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে। ঝিঝি পোকার ডাক ভেসে আসছে জঙ্গল থেকে, আকাশে মেঘ। এই কাহিনী শুনে এই গভীর রাতে যে কেউ ভয় পেয়ে যাবে, তবে আমি পাইনি। আমি বুঝতে পারছি কি চলছে এখানে। এই ঢামনা বুড়ো আমায় পাতি ভয় দেখাতে চাইছে। আমি বললাম, কাকা, ভালোই গল্প শোনালেন, এইবার ঝেড়ে কাশুন তো। মানে? আমায় এই সব গুল শুনিয়ে ভয় দেখাতে চাইছেন কেন? এই চাকরি ছেড়ে দিই যাতে, সেটা চাইছেন তো? কেন নিজের কোনো চেনা ছেলে চোকরাকে সুপারিশ করে আমার জায়গায় ঢুকাতে চান? বুড়ো কিছু উত্তর না দিয়ে ঘড়ির দিকে আরও একবার চোখ উঠিয়ে দেখল। আমার মাথা গরম হয়ে যাচ্ছে এইবার। একটু গলা উঁচু করেই বললাম, শুনে রাখুন, এই চাকরি আমি ছাড়ছি না, হারগিজ ছাড়ব না। আমি পড়াশোনা কম জানতে পারি, কিন্তু বুদ্ধি কম না আমার। তোমার এই গল্পে কাকা স্পেশাল এফেক্ট দিতে গিয়ে ভুল করে ফেলেছ। মর্গে নিজেই বললে বিদ্যুৎ মেশিন বসিয়েছিল এয়ার কন্ডিশনের জন্যে, তাহলে নিশ্চয়ই বিজলি বাতিও ছিল। তাহলে হঠাৎ লণ্ঠন নিয়ে কেন ঢুকতে হলো বাপু তোমায় সেই রাতে? আর তাছাড়া তুমি বলছো সব মরা নাকি জেগে ওঠে না, শুধুমাত্র অপঘাতের মরা। তা মর্গে অপঘাত বাদে আর কোন মরা আসে কাকা? সবই তো অপঘাত কেস। বুড়ো আমার দিকে না তাকিয়ে দ্বিতীয় প্রশ্নটার উত্তর আগে দিল। অনেক ক্ষেত্রে পুলিশ খুন সন্দেহ করে দেহ নিয়ে আসে, যেগুলো আসলে সাধারণ মৃত্যু, বা রাস্তাঘাটে এমনিতে মরে যাওয়া বেনামি লাশও নিয়ে আসে। সেগুলো অপঘাত নয়, তাই তারা শান্ত থাকে। আসলে রোজ রাতে একটা বিশেষ সময়েই জেগে ওঠে এই মর্গের লাশ। ঠিক সেই সময়েই সব আলো নিভে যায় মর্গের। বুড়ো আবার ঘড়ির দিকে তাকালো। আমিও তার দেখা দেখি তাকালাম। 2:10 বাজতে চলেছে। বুড়ো এবার মৃদুস্বরে বলে উঠল, এবার সময় হলো, তৈরি থাকো। বুড়োর কথা শেষ হতে না হতেই মাথার উপরে টিউব কাঁপতে শুরু করল। গেটের দিকে তাকিয়ে দেখলাম সেখানকার বাল্বটাও কাঁপছে। হঠাৎই দপ করে নিভে গেল আলো। গভীর অন্ধকার নেমে এলো মার্গেন মর্গে। পর মুহূর্তে বুঝতে পারলাম কিছু একটা পরিবর্তন হয়েছে পরিবেশে। ঝিঝির ডাক হঠাৎই থেমে গেল। আকাশের চাঁদের আলো যেন আর এই অবধি পৌঁছতে পারছে না। আমার গায়ে কাঁটা দিল। মোবাইল চালাতে পারলাম না, হাত কাঁপছে। আর ঠিক তখনই শুনতে পেলাম শব্দটা মর্গের লাশ ঘরের ভেতর থেকে আসছে, বন্ধ দরজার ভেতর থেকে। মৃদু গোঙানির শব্দ, আর সেই সঙ্গে কেউ বা কারা যেন বারবার ক্রমাগত ধাক্কা দিয়ে চলেছে লাশ রাখার লকারের ধাতব দরজায়। প্রাণপণ চেষ্টা করছে বেরিয়ে আসার। আমি কাঁপছি নিজের জায়গায় বসে। আমার মুখ খুললাম, কিন্তু আওয়াজ বেরোচ্ছে না। আমি কি আজকে বন্ধ করেছিলাম ওই লকারের দরজাটা? লক করেছিলাম কি? মনে পড়ছে না, কিছুতেই মনে পড়ছে না। হঠাৎ ফস করে একটা আওয়াজ হতেই কিছুটা হলুদ আলো ছড়িয়ে পড়ল। আমার সামনে বসা বুড়ো দেশলাই চেলেছে। নিজের ঝোলা থেকে মোম বের করে তাতে আগুন দিল। মোমের আলায় ফোকলা দাঁতে বেশিয়ে হাসি হেসে বলল, ভয় পেও না, কোনো ব্যাপার না, সব অভ্যেস হয়ে যাবে।